আমরা যখন একটা সিনেমাতে ঢুকি তখন আমাদের বাড়িঘর সব ভুলে গিয়ে কিন্তু আমরা সেই চরিত্রগুলো হয়ে যাই। কিছুতেই মনে রাখতে পারি না মেকআপ করার পর বাড়িতে ছেলে মেয়ে খেলো কি খেলো না। আর আমরা যে সময় যে এরিয়ার কাজ করেছি সেরকম মোবাইলের যুগ ছিল না, ফলে সেই অভ্যাসটা হয়নি। আমরা মন দিয়ে শুধু কাজ করেছি। আজকে এই পরিস্থিতি কেন পশ্চিমবঙ্গে, যেখানে একটার পর একটা সিরিয়াল সংখ্যায় কমতে থাকছে? কেন এই পরিস্থিতি যেখানে একটার পর একটা সিনেমা রিলিজ কমতে থাকছে? কিসের জন্য এই ফেডারেশনের চাপ, যেখানে বলা হবে যে এত সংখ্যক মানুষ আপনাদের নিয়ে যেতেই হবে? কোনো সাধারণ মানুষ যদি ভাবেন যে আমি একটা ছোট সিনেমা বানাবো, আমি একটা শর্ট ফিল্ম বানাবো, আমি ছোট ইউনিট ৩-৪ জনকে নিয়ে একটা গল্প বানাবো, একটা স্টোরি টেলিং এর মধ্যে দিয়ে যাব, আমি পারবো না। কেন? কিসের এই বাধা নিষেধ? কে এই সিস্টেম চালু করলেন এবং কেন, কি স্বার্থে করলেন? কেন এমন পরিস্থিতি হবে যে কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে যাবে এবং যাবে না, এবং না গেলে তার কাজে তাকে সমস্যা ফেস করতে হবে? আমাদের ফ্রেটার্নিটি থেকে প্রচুর মানুষ, যেভাবে সাধারণ মানুষ আরজি করের সময় মাঠে নেমেছেন, রাত দখল করেছেন, এরকম প্রচুর মানুষ নানান রাজনৈতিক দলও করেছে। সেই সময়েও অনেক শিল্পীকে হেনস্থা হতে হয়েছে, ঘরে ডেকে তাদেরকে ক্ষমা চাওয়ানো হয়েছে। এরকম কেন হবে? এরকম তো আমরা জীবনে কোনোদিন দেখিনি যে একজন ডিরেক্টর সে সেট মানে বুকিং করেছে, সে সেট ফেলে দিয়েছে অলরেডি, আর্টের টিমের বাকি লোকেরা এসে পৌঁছয়নি, কারণ তারা বলেছেন যে আমরা এই পরিচালকের সাথে কাজ করব না। এই পরিস্থিতি কোনোদিন ছিল না পশ্চিমবঙ্গে। এরকম ভাবে কাজ করলে সম্প্রীতি নষ্ট হয়। ইন্ডাস্ট্রির কোনো মানুষ যখন রাজনীতিতে যায় তখন তার পরিচয়টা আলাদা। সে রাজনৈতিক মঞ্চে যখন যাবে সে তখন তার মতো ব্যবহার করবে, কিন্তু যখন সে সিনেমার একটা ফ্লোরে গিয়ে পৌঁছবে বা একটা থিয়েটারের মঞ্চে গিয়ে পৌঁছবে তখন তাকে একত্রিতভাবে সকলের সঙ্গে কাজ করতে হবে। সেখানে কোনো রাজনীতিকরণ, তুই না আমি, আমি না তুই, আপনি উঠবেন না, আপনি আসবেন না, এটা কেন হবে? আজকে টেকনিশিয়ানদের একটা হিউজ পার্সেন্টেজ বেড়েছে ইন্ডাস্ট্রিতে, তাদের ওয়েজ হিসেবে। খুব সুখবর, সবারই ওয়েজ বাড়া দরকার, কিন্তু ওয়েজ বাড়ার সঙ্গে সঙ্গে প্রোডাকশন হাউসগুলো যখন কাঁদতে কাঁদতে ব্যাগ গুটিয়ে, পাত্তারি গুটিয়ে ৩-৪ জন বড় প্রোডাকশন হাউস ছাড়া আর কেউ থাকতে পারছে না, তখন এই ওয়েজ বেড়ে আর এই সংখ্যা ফোর্সিবলি সংখ্যা ঢুকিয়ে প্রোডাকশন আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে। ছোট ছোট ইউনিটের লোকেরা কোথাও ঝাড়খণ্ড চলে যাচ্ছে, কোথাও বিহারে চলে যাচ্ছে, কোথাও উড়িষ্যা গিয়ে শুটিং করছে। তো তাতে তো আমাদের আরো বেশি লস হয়ে যাচ্ছে, কারণ যে টেকনিশিয়ানদের সঙ্গে আমরা ছোটবেলা থেকে কাজ করেছি, যাদের সাহায্যে, যাদের বুদ্ধিতে আমরা লাইট কি করে নিতে হয় শিখেছি। সবসময় যে ডিওপি, ডিরেক্টর ফটোগ্রাফি আমাদের লাইট নিতে শিখেছেন তা তো নয়। আমাদের যারা লাইটম্যান ছিলেন আমাদের সময়কার, তারা আমাদের লাইট নিতে শেখাতেন। তারা আমাদের বলে দিতেন, রূপাদি একটু মুখটা একটু এদিকে ঘোরাও, একটা শ্যাডো পড়ছে, শ্যাডো পড়ছে, আমি এরকম ঘোরাবো রে, এরম এরম, এই তো চোখের ইশারায়। এগুলো আমাদের চোখের ইশারায় এসে আমরা শিখেছি আমাদের সিনিয়র টেকনিশিয়ানদের কাছ থেকে, ট্রলি পুলারদের কাছ থেকে শিখেছি ট্রলির সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে হয় কি করে। তারা আমাদের হাতে ধরে চালনা করে শিখিয়েছেন। কোনো দিন কোনো টেকনিশিয়ানের সঙ্গে কোনো আর্টিস্টের কোনো দিন কোনো বিরোধ ছিল না।
সে বিরোধটা আজকে তৈরি হয়ে গেছে। জগৎটা অন্যরকম হয়ে গেছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে। কোনোদিন এমন আমাদের কাটেনি যে আমাদের সময় কোনো সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেস বলতে পারবেন, যারা আজও আছেন বলতে পারবেন যে আমরা মানে তারা মেকআপ রুমে আসলে বা ফ্লোরে আসলে আমরা উঠে না দাঁড়িয়েছি, আমরা আমাদের চেয়ার ছেড়ে না দিয়েছি তাদের জন্য। এইসব রীতি রেওয়াজ, ব্যবহার, এগুলো সমস্ত তৈরি হয়েছে, সমস্তটাই তৈরি হয়েছে পলিটিক্যাল যোগাযোগের কারণে। কার সাথে স্বরূপবাবুর কত প্রীতি, কার সাথে কত দোস্তি, কার অনুষ্ঠানে মানে কারা তার অনুষ্ঠানে যান, কত সখ্যতা, এটা তো কোনোদিন চলতে পারে না, মানাও যাবে না, এটা মানা যাবে না। এই ধরনের অপ্রীতিকর অবস্থা থেকে আমাদের মুক্তি চাই। আজকে ইন্ডাস্ট্রি প্রায় মাঝে মাঝেই কোর্টে গিয়ে পৌঁছয়। একজন টেকনিশিয়ান তিনি বললেন গায়ে আগুন দিয়ে দিলাম, আত্মহত্যা করলাম। কোর্টে প্রমাণিত হয়ে গেল যে তিনি অ্যাকচুয়ালি গায়ে আগুনটাই লাগাননি, প্রমাণিত হয়ে গেল। কোর্টের সামনে সে দাঁড়িয়ে বললো, মহামান্য আদালতে সে বলল দাঁড়িয়ে যে সে গায়ে আগুনটা লাগায়নি। কোথায় পুড়েছে সে দেখাতে পারছে না, সে ভুলে গেছে। এটা কি? এটা আরো চারজনকে ফাঁসানোর জন্য আরেকজনকে ইনস্টিগেট করে আরেকটা লোককে ফুসিয়ে একে দিয়ে তাকে বাঁশ, ওকে দিয়ে তাকে তক্তা। ওয়াই অর্ধেক ডিরেক্টররা অ্যাক্টররা দুদিন পর পর কোর্টে ছুটছে কেন? কেন এই পরিস্থিতি হবে? এটা অত্যন্ত অপ্রীতিকর, খুবই মানে সম্মানহানিকর। ইন্ডাস্ট্রির এই ব্যবহারে, এই পরিস্থিতিতে সাধারণ যারা দর্শক এবং শ্রোতা, যাদের জন্য কলাকুশলীরা বেঁচে আছেন, তাদেরও একটা এই শিল্পী মহলের মানুষদের সম্বন্ধে একটা কটূক্তি করার অভ্যেস হচ্ছে, খারাপ বক্তব্য রাখার অভ্যেস হচ্ছে। সেটা খুবই দুঃখজনক। আমরা সবসময় শিল্পকে একটা অন্য জায়গা দিয়েছি। যিনি মাটির প্রতিমা গড়েন, তিনি যেমন তার প্রতিটি দুর্গা মূর্তির মধ্যে সে প্রাণটা দেখেন, আমরা পশ্চিমবঙ্গে প্রতিটি মেয়ের মধ্যে বা সারা ভারতে প্রতিটি মেয়ের মধ্যে সে দুর্গার একটা রূপ দেখতে চাই। শুভ দিন আমরা এনে ফেলবো এই পশ্চিমবঙ্গে, যেখানে আর্টিস্টে, টেকনিশিয়ানে নানান মানুষে ইন্ডাস্ট্রির মধ্যে এরকম ধরনের পরিস্থিতি না তৈরি হয়। আর্টিস্ট ফোরামের আর্টিস্টরাই নিয়ন্ত্রণ করবে, কিন্তু তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে যেতে বাধ্য করা যাবে না। এক একটা দিন শুটিং বন্ধ হয়ে যায়, যেখানে বড় বড় সভা হয়, আগের দিন রাত্রে শুটিং বন্ধ করতে বলে দেওয়া হয় এবং তার জন্য আগের দিন রাত অবধি, মধ্যরাত্র অবধি প্রডিউসারকে খেসারত দিয়ে আরো 2 শিফট বাড়িয়ে 1 শিফটের কাজ তুলতে হয়। কারণ টেলিকাস্ট আছে, যাতে তাদের বিপদ। ফিল্ম নয় কোনো রকমে আধবেলা একবেলা ছুট দিতে পারে। এটা হবে না, এটা করা যাবে না। আমি একটা সময় আর্টিস্ট ফোরামের সেক্রেটারি ছিলাম, 2 বছর পরিচালনা করেছি প্রবাবলি, হ্যাঁ 5-6 এরকম সময়, 3-4 এরকম সময়। এবং আমরা বহুবার দেখেছি যে আমাদের সময়ে কোনো দিন, হয়তো আমি রাজনীতি করতাম না বলে হয়তো কখনো প্রত্যক্ষভাবে আমার সামনে কেউ আলোচনা করেনি, কিন্তু একটা যে হট্টগোল রাজনীতি নিয়ে, সেটা কোনোদিন হয়নি ইন্ডাস্ট্রিতে।
সবাই ইন্ডাস্ট্রি ভালোর জন্য যা দরকার সেটা করেছে। আমি নিজে যখন রাজনীতিতে একদম ডাইরেক্টলি জয়েন করলাম, সেই দিন আমি আর্টিস্ট ফোরামে, তারপরে যে একটা এজিএম ছিল, সেই দিন আমি আর্টিস্ট ফোরাম এজিএমে যখন আমাকে ডাকা হলো, আমি গেলাম। আমি বললাম, আজকে আমি মঞ্চে বসবো না রে। সবাই আমাকে বলেছিল, রূপাদি তুমি এত বছর ধরে সবসময় স্টেজে বসেছ। সমস্ত ছোট যারা আমার থেকে ছোট, যারা আমাকে রূপাদি বলে ডাকে, তারা সবাই বলেছিল যে রূপাদি এটা কি কথা, তুমি স্টেজে বসবে না? বুম্বা পাশে বসে বলে ডাকছে এরকম করে, আয় আয়, কেন বসবি না? বললাম না, আমি এখন ডাইরেক্টলি রাজনীতি করি, আমি আজকে মঞ্চতে, এখন থেকে আর মঞ্চতে বসতে চাই না। সিরিয়াসলি, এটা খুব জরুরি মেনে চলা। এবার আমরা যখন নানান মানুষ রাজনীতিতে আসি, তখন আমাদের মঞ্চ, রাজনৈতিক মঞ্চটা সম্পূর্ণ আলাদা। যখন আমরা একটা ফেস্টিভ্যালে যাই, যখন আমরা ফিল্ম শুটিংয়ে যাই, তখন আমরা অভিনেত্রী রূপা, অভিনেতা এক্স ওয়াই, আমি কারোর নাম নিতে চাই না, আমি কাউকে আলাদা করে এটা আলোচনার বিষয়বস্তু করতে চাই না, কিন্তু এই 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 পরিস্থিতি আমরা তৈরি করতে পারবো। এখন যে পরিস্থিতি হয়েছে সেটা হচ্ছে চাপ সৃষ্টি করা। চাপ সৃষ্টি করে কি হবে? চাপ সৃষ্টি করলে হবে যে এখন ইলেকশনের আগে আগে ভালো করে দে, দুদিক দিয়ে ভালো করে চাপ, তারপর সবাই গিয়ে দিদি 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 বলে পায়ে পড়বে, যারা তাদের দিদি মানেন। তখন এক একজনকে এক একটা টোকেন ছুড়ে ছুড়ে দেবেন। এটা হতে পারে না, এভাবে চলতে পারে না। যারা সুন্দরভাবে ফোরাম চালাচ্ছিলেন, তারা সবকিছুতে সহমত হননি বলে তাদেরকে ফোরাম থেকে মানে অপমান করে 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 যেতে বাধ্য করা হয়েছে। তাদের এখন ডেকে ডেকেও কোনো মিটিংয়ে আর আনানো যায় না, একদম আনানো যায় না। খুব খারাপ অবস্থা করা হয়েছে, ব্যক্তিগতভাবে তাতে আক্রমণ করা, অপমান করা হয়েছে। একটা করে ডিসিশন নেন উনি, সব নাকি সেটেল করে দিলেন। কোন জিনিসটা এখন অব্দি সেটেল হয়েছে? ফিল্ম ইন্ডাস্ট্রি একটাও সেটেল হয়নি। আমি বলছি না যে একজন সিনেমা জগতের একজন মানুষ তিনি বাধ্য হয়ে ফুটপাতে একটা দোকান খুলতে গেছেন বা কিছু, সেটা সারা ইন্ডাস্ট্রির জন্য একটা ভীষণ লজ্জাকর না। প্রত্যেকে এন্টারপ্রেনার, তিনি মনে করেছেন আমি কাজ পাচ্ছি না, আমি এটা একটা এন্টারপ্রেনারশিপ নিয়েছি। কিন্তু আমি এমনভাবে বাজারটাকে তৈরি করতে পারি না যে আমি রাস্তার ধারে ধারে যে নর্মাল রেজিস্টার্ড দোকানগুলো আছে, ফুটপাতের দোকান বলছে না, যেগুলো নর্মাল রেজিস্টার্ড দোকানগুলো আছে, যারা ইন্ডিপেন্ডেন্ট ছোট ছোট মুদিখানা, ছোট ছোট খাবার দোকান, না এরকম দোকান আছে, রেজিস্টার্ড দোকান যেগুলো আছে, সেই দোকানগুলো সমস্ত তুলে দেব। শুধু বড় বড় শপিং মলে লোকে যাবে আর বড় বড় রেস্টুরেন্টে লোকে খেতে যাবে। তাহলে ছোট দোকানগুলো যেখানে মানুষ খেতে যায়, সেরকম ছোট ছোট প্রডিউসাররা যারা সাধারণভাবে সামান্য কিছু টাকা জোগাড় করে তার স্বপ্নের একটা কিছু বানাতে চায় কাউকে দিয়ে, সেটা বানাতে পারে না কেন? এতগুলো ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার্স একের পর এক বিধ্বস্ত অবস্থায় ঢুকছে কেন? আমি খুব পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবেই বলেছি যে ইন্ডাস্ট্রির মধ্যে পলিটিক্স আমি কোনোদিন পছন্দ করি না। ওখানে আমরা সবাই ভাই বোন হই হই করে কাজ করব। প্রশ্ন হচ্ছে, আমাদের তো মাথা নত করতে করতে মাথাটা হাঁটুর সঙ্গে মিশিয়ে দিয়ে এবার আমরা খাবো কি? কজন পালিয়ে চলে যাবে এখান থেকে বম্বে বলুন? একটু তাকিয়ে দেখুন চারদিকে, কতজন শিল্পী বম্বে একটু একটু করে পাড়ি দিচ্ছে তাদের জীবনের একটা সময় এখানে আরাম করে নাম করার পরেও তারা একটা নতুন স্বপ্ন নিয়ে আবার বম্বেতে তারা নতুন করে চেষ্টা করছেন, এবং তারা যারা কাজ পাচ্ছেন আমি তাদের জন্য আমরা খুব গর্ববোধ করি। তো সেটা হচ্ছে,
এই আর্থিক পরিস্থিতি, আর্থিক অবনতি এবং এই শান্তির অবনতি, মানসিক শান্তির অবনতি, এই সমস্ত বন্ধ করতে হবে এবং বন্ধ করা হবে 26-এর পর।